সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। বাংলা বানানের দ্বিতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের তবু ভাইয়া। তো বাংলা বানান নিয়ে আমরা ইতিমধ্যে একটি ক্লাস করেছি। বাংলা বানানে আজকে হচ্ছে দ্বিতীয় ক্লাস। তো আজকের ক্লাসে আমরা কিছু নিয়ম শিখব, কিছু টেকনিক শিখব, যেগুলোর মাধ্যমে তোমরা অনেকগুলো বানান নিজেরা সলভ করতে পারবে। ঠিক আছে? তো চলো আমরা ক্লাসে শুরু করি। একদমই সিম্পলভাবে আমরা শিখব, তোমাদের বুঝতে বা মনে রাখতে তেমন কোনো একটা সমস্যা হবে না। ঠিক আছে? আচ্ছা, তো ক খ তো আমরা পড়েছি নাকি? সরিয়ে সেরা ক খ এগুলো পড়েছি না? তো ক খ গ ঘ এই চারটি বর্ণের পরে কি হয় বলো তো? ক খ গ ঘ এই চারটি বর্ণের পরে কি হয়? ও হয়। সেটা আমরা সবাই জানি। যেহেতু ক খ গ ঘ এই চারটি বর্ণের পরে ও হয়, তার মানে নাসিক্য বর্ণ হিসেবে ক খ গ ঘ এর সাথে ও এ সবসময় জন্য যুক্ত হবে। ঠিক আছে? যেমন বঙ্কিম। দেখো এখানে অনুস্বর আছে না? অনুস্বর এটা নাসিক্য বর্ণ। অনুরূপভাবে ও এটা নাসিক্য বর্ণ। নাসিক্য বর্ণ কি জিনিস? নাকের সাহায্যে উচ্চারণ হয়। তুমি ও আর অনুস্বর তুমি হচ্ছে নাকের সাহায্য ছাড়া উচ্চারণ করতে পারবে না। যদি তুমি নাক বন্ধ করে এগুলো উচ্চারণ করো, তাহলে দেখবা যে হচ্ছে উচ্চারণ ঠিক মতো হচ্ছে না। শুধু এই দুটা না, আরও আছে। বর্গীয় বর্ণের ৫ নম্বর বর্ণগুলো, মানে ক খ গ ঘ চারটি বর্ণ, ৫ নম্বর বর্ণ কি? ও। তারপর চ ছ বর্গ ঝ চারটি বর্ণ, ৫ নম্বর বর্ণ কি? ইও। তারপরে হচ্ছে ত থ দ ধ, এরপরে কি হয়? মূর্ধন্য ৫ নম্বর বর্ণ। তো এই যে ৫ নম্বর বর্ণগুলো আছে, এই ৫ নম্বর বর্ণগুলোই হচ্ছে নাসিক্য বর্ণ। ঠিক আছে? তো দেখো এখানে কি আছে? অনুস্বর আছে। তো কয়ের সাথে, কয়ের পরে কি আছে? কয়ের পরে হচ্ছে কি হয়? ও হয়। সেজন্য কয়ের সাথে অনুস্বর হবে না, কি হবে? ও হবে। দেখো কয়ের সাথে কি হয়েছে? কয়ের সাথে ও হয়েছে। সংখ্যা, কয়ের সাথে কি হয়? কয়ের সাথে ও হয়, ও হয়। সেজন্য কি ও হয়, অনুস্বর হয় না। সেজন্য কয়ের সাথে কি হলো? ও হলো। গয়ের সাথে কি অনুস্বর হবে? গয়ের পরে কি হয়? গয়ের পরে ও আছে। সেজন্য গয়ের সাথে কি হবে? ও হবে, অনুস্বর হবে না। দেখো ও হয়েছে। তো খ আছে, খয়ের পরে কি হয়? খয়ের পরে ও হয়। এই যে খয়ের সাথে অনুস্বর হবে না, তাহলে কি হবে? ও হবে। তারপর হচ্ছে গয়ের সাথে কি হবে? অনুস্বর হবে? অনুস্বর হবে না। কি হবে? ও হবে। তবে ঘয়ের সাথে কি হবে? ঘয়ের সাথে ও হবে। দেখো এই যে ঘয়ের পরে কি আছে? ঘয়ের পরে ও আছে, সেজন্য ঘয়ের সাথে ও হবে। তবে খয়ের সাথে কি হয়? খয়ের সাথে ও হয়। তারপর হচ্ছে এখানে গেছি ও গ আছে না? গয়ের সাথে কি অনুস্বর হবে? গয়ের পরে কি হয়? গয়ের পরে হচ্ছে ও হয়। গয়ের পরে এই যে গ আছে, গয়ের পরে কি হয়? ও হয়। সেজন্য গয়ের সাথে এখানে কি হবে? ও হবে। এই যে বঙ্গাব্দ মানে কি হয়েছে? ও হয়েছে। হিতাকাঙ্ক্ষী, দেখো হিতাকাঙ্ক্ষী এখানে কি আছে? এই যে এখানে ক্ষীয় আছে না? এই যে ক্ষীয়, এখানে কি গেছে? ক প্লাস মূর্ধন্য ষ আছে। ক প্লাস মূর্ধন্য ষ যুক্ত আছে। তো এখানে ক আছে না? এই যে ক আছে না? তো কয় বারে কি হয়? কয়ের সাথে কি হয়? কয়ের সাথে হচ্ছে ও হয়। সেজন্য কয়ের সাথে কি হবে? কয়ের সাথে অনুস্বর হবে না, কয়ের সাথে হচ্ছে ও হবে। ক্ষীয়র সাথেও ও হবে, যেহেতু ক্ষীয়তে ক আছে। ঠিক আছে? তাহলে আমরা কি শিখলাম? ক, খ, গ, ঘ এর পরে যেহেতু ও আছে, তার মানে এই ক, খ, গ, ঘ এর সাথে নাসিক্য বর্ণ হিসেবে ও যুক্ত হবে। অনুস্বর কখনো যুক্ত হবে না। ক, খ, গ, ঘ এর সাথে অনুস্বর হয় না, কি হয়? ও হয়। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তারপর বলো, চ, ছ, বর্গীয় জ এবং ঝ এই চারটি বর্ণের পরে কি হয়? চ, ছ, বর্গীয় জ, ঝ এরপরে ইও হয়। আমাদের সবার এটা মুখস্থ আছে। মুখস্থ আছে না? সবার মুখস্থ আছে। মুখস্থ আছে মানে তোমাদের হয়ে গেছে। তো চ, ছ, বর্গীয় জ এবং ঝ এর পরে যেহেতু ই হয়, তার মানে চ, ছ, বর্গীয় জ এবং ঝ এর সাথে কি হবে? ইও যুক্ত হবে। যেমন সঞ্চয়, চ আছে না? চ এর সাথে কি ও যুক্ত হবে? চ এর সাথে ও যুক্ত হবে না, ইও যুক্ত হবে। কারণ কি চ এর পরে কি আছে? চ এর পরে ইও আছে। দেখো চ এর সাথে কি এখানে চ, আর এটা কি? ইও। শ্রদ্ধাঞ্জলি, দেখো এখানে কি বর্গীয় জ আছে না? বর্গীয় জ সাথে কি দন্তনা হবে? শ্রদ্ধাঞ্জলিতে বর্গীয় জ এর পরে কি আছে? ইও আছে। তো সেজন্য বর্গীয় জের সাথে কি হবে? ইও যুক্ত হবে। তো ঝঞ্ঝাট, দেখো ঝঞ্ঝাটে কি দন্তনা হবে? ঝ আছে না? ঝয়ের পরে কি দন্তনা হবে? ঝয়ের পরে কি আছে? ঝয়ের পরে ইও আছে। তবে কি ঝয়ের সাথে তাহলে কি হবে? ইও হবে। তার বঞ্চনা, চর সাথে কি দন্তনা হবে? চর সাথে কি আছে? চর পরে কি আছে? ইও আছে। তবে চর সাথে কি হবে? ইও যুক্ত হবে। ঠিক আছে? তার মানে কি চ, ছ, বর্গীয় জ, ঝ এর সাথে নাসিক্য বর্ণ হিসেবে শুধুমাত্র ইও যুক্ত হবে। অনুস্বর বা ও কখনো যুক্ত হবে না। একদমই সহজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর দেখো ট, ঠ, ড, ঢ এরপরে কি হয়? ট, ঠ, ড, ঢ মূর্ধন্য হয়। এরপরে আমরা সবাই জানি ট, ঠ, ড, ঢ এরপরে যেহেতু মূর্ধন্য যুক্ত হয়, তার মানে কি ট, ঠ, ড, ঢ এর সাথে
কখনো দন্তান্ন হবে না, দন্তান্ন হয় কি মূর্ধন্য হবে। কখনো দন্তান্ন হবে না এটা ভুল, কারণ হচ্ছে বিদেশি শব্দের বানানে এটা নিয়মটা খাটে না। বিদেশি শব্দের বানানে কখনো মূর্ধন্য যুক্ত হয় না। আমরা নত্যবিধানের ক্লাসে এটা পড়েছি যে বিদেশি শব্দের বানানে সবসময়ের জন্য কি হয়, দন্তান্ন হয়, মূর্ধন্য হয় না। তো যেখানে আমরা বিদেশি শব্দ বানান পাবো সেখানে হচ্ছে এই নিয়মটা খাটবে না। তো দেখো তৎসম শব্দের বানানে, তৎসম বা সংস্কৃত শব্দের বানানে ট ঠ ড ঢ আমরা যেখানে পাবো সেখানেই কখনো দন্তান্ন হবে না, সেখানে হচ্ছে মূর্ধন্য হবে। যেমন কণ্ঠ, কণ্ঠ এটা তো একটা তৎসম শব্দ। তো ঠ আছে না, ঠয়ের পরে কি হয়, ঠয়ের পরে মূর্ধন্য আছে, সেজন্য ঠয়ের সাথে কি হবে, ঠয়ের সাথে হচ্ছে দন্তান্ন হবে না, ঠয়ের সাথে কি হবে, ওই যে মূর্ধন্য হবে। তো পণ্ডিত, ডয়ের সাথে কি আছে, ডয়ের পরে কি আছে, ডয়ের পরে আছে মূর্ধন্য হয়, তার মানে দন্তান্ন হবে না, কি হবে, ডয়ের সাথে মূর্ধন্য যুক্ত হবে। তো লুণ্ঠন, ঠ আছে, ঠয়ের সাথে কি দন্তান্ন হয়, ঠয়ের পরে কি আছে, মূর্ধন্য আছে, সেজন্য ঠয়ের সাথে কি হবে, মূর্ধন্য যুক্ত হবে। তারপরে পাণ্ডুলিপি, ড আছে না, এই যে ডর পরে কি হয়, মূর্ধন্য হয়, সেজন্য ডয়ের সাথে কি হবে, মূর্ধন্য যুক্ত হবে। ঠিক আছে, তার মানে হচ্ছে ট ঠ ড ঢ, এরপরে যেহেতু মূর্ধন্য হয়, তার মানে ট ঠ ড ঢ এর সাথে মূর্ধন্য যুক্ত হয়, দন্তন্য হয় না। দন্তন্য হয় কখন হয়, যখন সেটা বিদেশি শব্দ হয়। যেমন ঠান্ডা, যদি বলি ঠান্ডা, ঠান্ডা মানে কি হয় বলতো, ঠান্ডা মানে কিন্তু দন্তন্য হয়, ঠান্ডা মানে মূর্ধন্য হয় না, ঠান্ডা মানে দন্তন্য হয়। কারণটা কি, ঠান্ডা এই শব্দটা হচ্ছে হিন্দি ভাষার শব্দ, হিন্দি, হিন্দি ভাষার শব্দ, হিন্দি ভাষার শব্দ, ঠিক আছে। তো যেহেতু হিন্দি ভাষার শব্দ, হিন্দি কি বিদেশি শব্দ না, হিন্দি হচ্ছে একটা বিদেশি শব্দ, ভাষা, বিদেশি ভাষা। সেজন্য এখানে ঠান্ডা মানে কি হলো না, এই ডয়ের পরে কি হয়, মূর্ধন্য হয় না। আমরা তো বললাম যে ডয়ের সাথে কি হয়, মূর্ধন্য হয়। কিন্তু ঠান্ডা বানান যেহেতু একটা হিন্দি শব্দ মানে বিদেশি শব্দ, সেজন্য সেজন্য ডয়ের সাথে কি হলো, ডয়ের সাথে এই মূর্ধন্যই যুক্ত হলো, দন্তন্য যুক্ত হলো, ডয়ের সাথে দন্তন্য যুক্ত হলো, কারণ হচ্ছে কি বিদেশি শব্দ। বিদেশি শব্দ মানে মূর্ধন্য হবে না, কি হবে, দন্তন্য হবে, এ হচ্ছে বিষয়। তাহলে কি হলো, ট ঠ ড ঢ এর পরে মূর্ধন্য যুক্ত হবে তৎসম শব্দের বানানের ক্ষেত্রে। ওকে, তারপরে ত থ দ ধ, এরপরে কি হয়, ত থ দ ধ এরপরে দন্ত নয়, এটা আমরা সবাই জানি। সেজন্য ত থ দ ধ এর সাথে সবসময়ের জন্য দন্ত হবে, মূর্ধন্য কখনোই হবে না, কখনোই না। ত থ দ ধ এর সাথে সবসময়ের জন্য দন্ত হবে, কখনোই মূর্ধন্য হবে না। দন্ত বানান দেখো, দন্ত মানে কিন্তু মূর্ধন্য হলো না, ত আছে, তারপরে কি হয়, দন্ত হয়, দন্ত মানে দন্ত হলো। চন্দ্র, তো চন্দ্র কিন্তু নিজে একটা তৎসম শব্দ, চন্দ্র কিন্তু একটা তৎসম শব্দ। আর তৎসম শব্দে কি হয়, মূর্ধন্য যুক্ত হয়, এটা আমি আগে বলেছিলাম। ঠিক আছে, তৎসম শব্দে মূর্ধন্য যুক্ত হয়, এটা আমি বলেছি। কিন্তু দেখো, চন্দ্র তৎসম শব্দ হওয়ার পরেও এখানে মূর্ধন্য হলো না, দন্তন্য হলো। চন্দ্র তৎসম শব্দ হওয়ার পরেও এখানে মূর্ধন্য হলো না, দন্তন্য হলো। কারণটা কি, কারণটা এখানে দ আছে, এই যে দ, দয়ের পরে কি যুক্ত হয়, দয়ের পরে দন্তন্য যুক্ত হয়, সেজন্য দয়ের সাথে মূর্ধন্য না হয় কি হলো, দন্তন্য হলো। সন্ধ্যা, দেখো সন্ধ্যাও নিজে একটা তৎসম শব্দ, তৎসম শব্দে বানানে মূর্ধন্য হওয়া উচিত, ঠিক আছে, কিন্তু এখানে মূর্ধন্য হলো না। কারণটা কি, ধ আছে, ধর সাথে কখনো মূর্ধন্য হয় না, কি হয়, দন্তন্য হয়। ঠিক আছে, তারপরে অন্তর, অন্তর মানে এখানে কি, মূর্ধন্য হলো না, দন্তন্য, কারণ কি, তয়ের পরে কি হয়, তয়ের পরে হচ্ছে দন্তন্য যুক্ত হয়। ঠিক আছে, তারপরে কি বুঝলাম, ত থ দ ধ যেখানে পাবো সেখানে সব সময়ের জন্য দন্তন্য যুক্ত হবে, মূর্ধন্য ত থ দ ধ এর সাথে কখনোই 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 হবে না। তারপরে প ফ ব ভ ম, প ফ ব ভ ম এর পরে, সরি, প ফ ব ভ এর পরে কি হয়, ম হয়। সুতরাং প ফ ব ভ এর সাথে নাসিক্য বর্ণ হিসেবে ম যুক্ত হয়, যেমন কি পয়ের সাথে ম যুক্ত হয়েছে, ফয়ের সাথে ম হয়েছে, বয়ের সাথে ম হয়েছে, ভয়ের সাথে ম হয়েছে। ঠিক আছে, আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তো এখানে দেখো আমি এখানে এখানে আমি একটা চার্ট দিয়েছি, তো এখানে কি আছে, 5 নম্বর বর্ণ আছে না, 5 নম্বর বর্ণ আছে। তো দেখো, এই যে ক, তারপরে খ, তারপরে গ, আর ঘয়ের সাথে কি হবে, ঘয়ের সাথে হচ্ছে উ যুক্ত হবে, কারণ হচ্ছে ক খ গ ঘয়ের পরে যেহেতু উ হয়, ক খ গ ঘয়ের সাথে উ যুক্ত হবে। ঠিক আছে, তারপরে এই চ, তারপরে ছ, তারপরে বর্গীয় জ এবং ঝয়ের পরে কি হয়, ইও হয়, সেজন্য এর সাথে কি হবে, ইউ যুক্ত হবে। তারপরে কি বললাম, তারপরে হচ্ছে এই যে ট, ঠ, ড, ঢ, এরপরে কি হয়, মূর্ধন্য হয়, সেজন্য এর সাথে কি হবে, মূর্ধন্য যুক্ত হবে। তারপরে হচ্ছে, তবে কি আছে, তারপরে ত, থ, দ, ধ, এরপরে কি হয়, দন্তন্য হয়, সেজন্য এর সাথে কি হবে, দন্তন্য যুক্ত হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে এই যে প, তারপরে ফ, তারপরে ব, তারপরে ভ, এরপরে কি হয়, প ফ ব এরপরে কি হয়, ম হয়,
সেজন্য এই 4টি বর্ণের সাথে কী যুক্ত হবে? ম যুক্ত হবে। মানে এই 5 নম্বর বর্ণগুলো তার বর্গীয় বর্ণের সাথে যুক্ত হয় নাসিক বর্ণ হিসেবে। আশা করছি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এতটুকু বুঝতে পারলেই তোমরা অনেকটুকু নিজেদের পারবা। আচ্ছা, তোমরা এখন বলো তো, আমাকে একটু কমেন্ট করে জানাও যে হচ্ছে অঙ্ক বানান কী হবে? অঙ্ক বানান কী হবে? অঙ্ক বানান কোনটা? এটা নাকি এটা? অঙ্ক বানান অনেকে এভাবে লেখে, অনেকে এভাবে লেখে। আচ্ছা, তোমরা যখন ক্লাসটা করলা, এখন বলো অঙ্ক বানান কোনটা হবে? তোমাদের জন্য এটা বলা থাকলো, এটা হচ্ছে কুইজ। তোমরা সবাই একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে, যদি তোমাদের ক্লাসে কোথাও বুঝতে অসুবিধা হয়, তোমরা একটু পজ করবা, ক্লাসটা পজ করে ক্লাস রেকর্ড থাকবে, ক্লাস তোমরা আবার দেখবা প্রথম থেকে, বা যেখানে বুঝতে অসুবিধা হবে সেখানে সেখানে একটু টেনে সেইটুকু আবার দেখবা। আর তারপরে যদি বুঝতে না পারো, তাহলে আমাকে ইনবক্সে নক করবা, আমি চেষ্টা করবো তোমাদের সেটা বুঝিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? ওকে, এরপরে আসি আমরা। এরপর আমরা শিখবো যে চন্দ্রবিন্দুর ব্যবহার। একটি শব্দের মাথার পরে, একটি বর্ণের মাথার পরে আমরা অনেক সময় চন্দ্রবিন্দু দেখি। তো চন্দ্রবিন্দু কেন দিই, চন্দ্রবিন্দু কেন দিতে হয়, এই বিষয়টা আমরা দেখে নেব। আচ্ছা, তো একটু আমি কি বললাম, একটু আগে বললাম হচ্ছে এই যে এই 5 নম্বর বর্ণগুলো কি? নাসিক্য বর্ণ। ইও, ও, ও, ইও, মূর্ধন্য, দন্তন্য, ম। এগুলো হচ্ছে নাসিক্য বর্ণ। কারণটা কি? এগুলো নাকের সাহায্যে উচ্চারণ করতে হয়। নাকের সাহায্য ব্যতীত তুমি হচ্ছে এগুলো উচ্চারণ করতে পারবা না, সঠিকভাবে এগুলো উচ্চারণ হবে না, ঠিক আছে? আচ্ছা, তো এগুলো হচ্ছে কি নাসিক্য বর্ণ। তো নাসিক্য বর্ণের পরিবর্তে চন্দ্রবিন্দু হয়। যেখানে নাসিক্য বর্ণ থাকে, নাসিক্য বর্ণের পরিবর্তে চন্দ্রবিন্দু ব্যবহার করতে হয়। মানে নাসিক্য বর্ণ সমান সমান চন্দ্রবিন্দু, আমরা এটা বলতে পারি, ঠিক আছে? যেমন যেমন ধরো, এখানে মূল শব্দ কি? অঙ্কন। অঙ্কন থেকে এই আঁকা শব্দটি আসছে। মূল শব্দ পঞ্চ, এখান থেকে 5 শব্দটি আসছে। মূল শব্দ ষণ্ড, এখান থেকে সার শব্দটি আসছে। মূল শব্দ দন্ত, এখান থেকে দাঁত শব্দটি আসছে। মূল শব্দ গ্রাম, এখান থেকে গা শব্দটি আসছে। মূল শব্দ চণ্ড, এখান থেকে চাঁদ শব্দটি আসছে। তো দেখো, এই আকা, পঞ্চ, সার, দাঁত, গা আর চাঁদ, প্রত্যেকটার মাথার উপরে কি আছে? চন্দ্রবিন্দু আছে। ওকে, তো এখন দেখো অঙ্কন বানানে এখানে কি আছে বলো তো? অঙ্কন বানানে এখানে কিন্তু ও আছে। এই যে এই ওটা আছে। ও কি বর্ণ? নাসিক্য বর্ণ। কিন্তু এখানে দেখো তো, এই আকা শব্দে, এই আকা বর্ণে কি কোনো আকা শব্দে কি কোনো নাসিক্য বর্ণ আছে? সরিয়া কয়াকার নাসিক্য বর্ণ আছে? চন্দ্রবিন্দুটা যদি বাদ দাও, সরিয়া কয়াকার, এখানে কি এই নাসিক্য বর্ণ আছে? নাই, তাই না? কিন্তু এই আকার শব্দটা আসছে কই থেকে? এই অঙ্কন থেকে। আর এই অঙ্কনে কি ছিল? অঙ্কনে ছিল হচ্ছে উ, যেটা একটু নাসিক্য বর্ণ। তো এই নাসিক্য বর্ণের পরিবর্তে এখানে কি আসছে? চন্দ্রবিন্দু আসছে। আমরা আগে দেখেছি যে কি নাসিক্য বর্ণের পরিবর্তে চন্দ্রবিন্দু বসে। পঞ্চ, দেখো তো এখানে কি আছে? চ আছে, চ আর ইও যুক্ত আছে। তো ইও, এই যে ইও, ইও কি বর্ণ? নাসিক্য বর্ণ। তাই নাসিক্য বর্ণ এখানে আছে, কিন্তু এই নাসিক্য বর্ণ, এই পঞ্চ থেকে যে 5 এই শব্দটি আসছে, এখানে কি কোনো নাসিক্য বর্ণ আছে বলো তো? এখানে কি কোনো নাসিক্য বর্ণ আছে? নাই। তো এই ইয়টাই এখানে কি চন্দ্রবিন্দু রূপে চলে আসছে, ঠিক আছে? তারপর ষণ্ড। ষণ্ড, দেখো এখানে কি মূর্ধন্য আছে না? এটা নাসিক্য বর্ণ। এই যে মূর্ধন্য নাসিক্য বর্ণ। তো এই যে নাসিক্য বর্ণ এখানে আছে, এখানে নাসিক্য বর্ণ যে আছে, এই ষণ্ড থেকে কি সার শব্দটি আসছে? দেখো তো, এই সার শব্দে কি নাসিক্য বর্ণ আছে? নাই। তো এই মূর্ধন্যটাই এখানে কি চন্দ্রবিন্দু রূপে চলে আসছে। তারপরে দন্ত, দেখো দন্ত ন বা বা কি কি শব্দ? নাসিক্য বর্ণ আছে। তো দন্ত থেকে দাঁত শব্দটি আসছে, দাঁত শব্দে কি কোনো নাসিক্য বর্ণ আছে? নাই। তো এই দন্তনাটা এখানে কি চন্দ্রবিন্দু রূপে চলে আসছে। গ্রাম, এখানে ম, ম দেখো একটা কি শব্দ? একটা নাসিক্য বর্ণ। তো এই মটাই এই গা শব্দে চন্দ্রবিন্দু রূপে চলে আসছে। চন্দ্র, দেখো কি দন্তন আছে, এই দন্তন নাসিক্য বর্ণ। এই দন্তনটা এখানে কি চন্দ্রবিন্দু রূপে চলে আসছে, ঠিক আছে? মানে অঙ্কন, পঞ্চ, ষণ্ড, দন্ত, গ্রাম আর চণ্ড, তুমি নাক বন্ধ করে তুমি উচ্চারণ করবা, দেখবা ঠিকভাবে উচ্চারণ হবে না, ঠিক আছে? অনুরূপভাবে তুমি এই আকা, 5, সার, দাঁত, গা, চাঁদ, এগুলো তুমি নাক বন্ধ করে উচ্চারণ করবা, দেখবা স্বাভাবিকভাবে উচ্চারণ হবে না, একটু কেমন যেন উচ্চারণ হবে, স্বাভাবিক উচ্চারণ হবে না, ঠিক আছে? তো যেহেতু স্বাভাবিক উচ্চারণ হচ্ছে না, তার মানে আমাদের বুঝে নিতে হবে এখানে নাসিক্য বর্ণ ছিল। সেই জন্যই এখানে কি আমি দেবো, আমরা এখানে চন্দ্রবিন্দু দেবো।
তার মানে কি নাসিকা বর্ণের পরিবর্তে এখানে নাসিকা বর্ণের পরিবর্তে এখানে চন্দ্রবিন্দু ব্যবহার হচ্ছে। আচ্ছা, আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো, ঠিক আছে? ওকে, তারপরে আমরা চলে যাব হচ্ছে তালবস্য স, মূর্ধন্য ষ এবং দন্ত স এর ব্যবহারে। তালবস্য স, মূর্ধন্য ষ এবং দন্ত স। দেখো এই তিনটা কিন্তু স, এটাও স, এটাও স, এটাও স। এটা কি তালব্য স, এটা মূর্ধন্য স, এটা দন্ত স। কখন তালব্য স হয়, কখন মূর্ধন্য স হয় এবং কখন দন্ত স হয়, এই বিষয়টি আমরা একটু জেনে নেব। আচ্ছা, তো আমরা প্রথম ক্লাসে যখন ধ্বনি এবং বর্ণ ক্লাস করেছিলাম তখন কিন্তু এই যে বর্গীয় বর্ণ এখানে আমরা দেখছি, এখানে কিছু নাম পড়েছিলাম যে এটা কোন বর্ণ, উচ্চারণ স্থান কোথায়, এটার উচ্চারণ স্থান, এটার উচ্চারণ স্থান, এটার উচ্চারণ স্থান, এটার উচ্চারণ স্থান পড়েছিলাম। তো প্রথমে যে ক খ গ ঘ উ আছে, এটার উচ্চারণ স্থান কি? এটার উচ্চারণ স্থান হচ্ছে কণ্ঠ। এটার উচ্চারণ স্থান হচ্ছে কণ্ঠ। কণ্ঠ নিশ্চয়ই তোমাদের মনে আছে। তারপরে চ ছ বর্গীয় জ ঝ আর হচ্ছে ইউ, এটার উচ্চারণ স্থান কি? এটার উচ্চারণ স্থান হচ্ছে তালব্য। তালব্য। তবে ট ঠ ড ঢ মূর্ধন্য ণ, এটার উচ্চারণ স্থান কি? এটার উচ্চারণ হচ্ছে মূর্ধা। এটার উচ্চারণ স্থান হচ্ছে মূর্ধন্য। এটা হচ্ছে মূর্ধন্য। তবে ত থ দ ধ দন্ত ন, এটার উচ্চারণ স্থান কি? এটার উচ্চারণ হচ্ছে দন্ত। এটার উচ্চারণ স্থান হচ্ছে দন্ত। তাহলে প ফ ব ভ ম, এটার উচ্চারণ স্থান হচ্ছে ওষ্ঠ। এটা উচ্চারণ হচ্ছে ওষ্ঠ। এটা আমরা আগে ক্লাসে পড়ে আসছিলাম, আশা করি তোমাদের এটা মনে আছে। আচ্ছা, তাহলে এখানে দেখো, তাহলে এখানে দেখো কণ্ঠ, তালব্য, মূর্ধা, দন্ত, ওষ্ঠ, এগুলো কি? এগুলো হচ্ছে উচ্চারণ স্থান, ঠিক আছে? এগুলো হচ্ছে উচ্চারণ স্থান। আচ্ছা, তাহলে দেখো, এখন দেখো এটা এটাও স, এটাও স, এটাও স। এখন বলো তো এটার উচ্চারণ কি? এটা হচ্ছে তালব্য স। দেখো তো এটা তালব্য, তালব্য কোন জায়গায় আছে? এই যে তালব্য আমরা পাইছি। তাহলে এটা কোন স? এটা হচ্ছে তালব্য স। এটা কোন স? এটা হচ্ছে মূর্ধন্য স। এই যে মূর্ধন্য, এই যে মূর্ধন্য, আর এটা কি? এটা মূর্ধন্য স। এটা কোন স? এটা দন্ত স। এই দন্ত, এই যে দন্ত, আর এটা কি? দন্ত স। ঠিক আছে? তাহলে এটা কি? মূর্ধন্য স। এই যে সরি, এটা তালব্য স, এই তালব্য বর্ণ, এই পাঁচটি বর্ণের উচ্চারণ যেটা, উচ্চারণ স্থান যেটা, এই তালব্য স্বরের উচ্চারণ স্থান সেটা। তারপরে এই মূর্ধন্য স্বরের এই উচ্চারণ স্থান যেটা, ট ঠ ড ঢ মূর্ধন্য ণ, এটার উচ্চারণ স্থান সেটাই। তবে দন্ত স্বরের উচ্চারণ স্থান যেটা, ত থ দ ধ, এটার উচ্চারণ স্থান সেটা। ঠিক আছে? এখন এ চ ছ বর্গীয় জ ঝ ইয়, এগুলোর উচ্চারণ স্থান যেহেতু তালব্য এবং তালব্য স্বরের উচ্চারণ স্থান যেহেতু তালব্য, তার মানে এই তালব্য স সাধারণত এই চ ছ জ ঝ এর সাথে ব্যবহার করতে হয়। চ ছ জ ঝ সাথে সবসময়ের জন্য তালব্য স যুক্ত হবে। যেমন চ, এই যে দেখো চ পেলাম না? চ কোন বর্ণ? তালব্য বর্ণ। তাহলে চয়ের সাথে এই মূর্ধন্য স আর মূর্ধন্য স আর দন্ত স যুক্ত হবে না, কি যুক্ত হবে? তালব্য স যুক্ত হবে। তারপর দুচ্ছেদ্য, দেখো ছ, ছ কোন বর্ণ? তালব্য বর্ণ, সেজন্য কি যুক্ত হবে? তালব্য স যুক্ত হবে। দেখো ছয়ের সাথে কি যুক্ত হয়েছে? তালব্য স যুক্ত হয়েছে। শিরোচ্ছেদ, দেখো ছ, ছ কোন বর্ণ? তালব্য বর্ণ, সেজন্য এই ছয়ের সাথে কি যুক্ত হলো? তালব্য স যুক্ত হলো। তারপর ধনুষ্টঙ্কার, ট কোন বর্ণ? দেখো তো, ট হচ্ছে মূর্ধন্য বর্ণ। এই যে মূর্ধন্য বর্ণ, এখানে ধ হবে, মূর্ধন্য বর্ণ। ঠিক আছে? আর এখানে এটা কোন স? এটা হচ্ছে মূর্ধন্য স। যেহেতু যেহেতু মূর্ধন্য বর্ণ, তার মানে সাথে কি দিতে হবে? এই মূর্ধন্য স যুক্ত হবে। দেখো সাথে কি হয়েছে? মূর্ধন্য স যুক্ত হয়েছে। তারপর নিষ্ঠুর, ঠ কোন বর্ণ? ঠ হচ্ছে মূর্ধন্য বর্ণ, সেজন্য এই সাথে কি হলো? মূর্ধন্য স যুক্ত হলো। ঠিক আছে? তারপরে এই যে এটা উচ্চারণ হচ্ছে কি? দন্ত স। আর দন্ত বর্ণ কোথায়? এই যে ত থ দ ধ দন্ত ন। তার মানে এই বর্ণগুলোর সাথে, এই দন্ত বর্ণগুলোর সাথে কি হবে? দন্ত স যুক্ত হবে। যেমন ত, ইতস্তত, দেখো তো ত কোন বর্ণ? ত হচ্ছে দন্ত বর্ণ, সেজন্য এই তর সাথে কি হলো? দন্ত স যুক্ত হলো। তারপর হচ্ছে স্থান। স্থান, দেখো তো স্থান মানে কি আছে? থ আছে, থ কোন বর্ণ? থ হচ্ছে দন্ত বর্ণ, সেজন্য এই স্থানের সাথে কি হলো? দন্ত স হলো। তারপর নিস্তেজ, এখানে ত আছে, ত কোন বর্ণ? দন্ত বর্ণ, সেজন্য ত এর সাথে কি হলো? দন্ত স যুক্ত হলো। ঠিক আছে?
সেখানে কি লিখেছিলাম বোঝা যাচ্ছে না। তো এ হচ্ছে বিষয়। তো ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তালব্য স, তালব্য বর্ণ, তো তালব্য চ, ছয়ের সাথে চ এবং ছয়ের সাথে কি হবে, তালব্য স যুক্ত হবে। তারপরে মূর্ধন্য স, মূর্ধন্য বর্ণ, সেজন্য ট ঠয়ের সাথে মূর্ধন্য স যুক্ত হবে। তারপরে দন্ত স, দন্ত বর্ণ, সেজন্য কি ত থয়ের সাথে দন্ত স যুক্ত হবে। আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস। তো তোমরা ক্লাসটি খুব মনোযোগ সহকারে করবে এবং পিডিএফটা একটু ভালোভাবে স্টাডি করবে, এবং বাংলা বানানের যে দুটি ক্লাস হলো সেই দুটি ক্লাস খুব মনোযোগ সহকারে করার পরে এবং পিডিএফটা খুব ভালো করে পড়াশোনা করার পরে তারপরে তোমার যে বিগত সালে যত প্রশ্ন আসছে, যে কোনো বিশ্ববিদ্যালয়ে হোক বা জব পরীক্ষায় হোক, যে প্রশ্নগুলো আসছে সেগুলো চর্চা করবা, তাহলেই দেখবা যে তোমাদের কমন চলে আসছে, এবং সেগুলো তোমাদের অনুশীলন করার সময় দেখবে যে আর কোনো সমস্যা হবে না এই ক্লাসটি করার পরে। ঠিক আছে? বেশিরভাগ শব্দই দেখবা তোমরা হচ্ছে কি এই নিয়মের মধ্যে কোনো না কোনো নিয়মের মধ্যে পেয়ে যাচ্ছ। তো ক্লাসটি না করে আবার পিডিএফ যদি না পড়ে তুমি যদি এই বিগত সালের প্রশ্ন পড়তে যাও, তখন দেখবা যে ঝামেলা পড়ে যাওয়া, সব কিছু মাথার উপর দিয়ে যাবে। তো তোমরা ক্লাসটা করো, পিডিএফটা খুব ভালো পড়ো, তারপরে হচ্ছে বিগত সালের প্রশ্নগুলো পড়ো, দেখবা যে সবগুলো শব্দই তোমরা নিজে নিজেরাই, বেশিরভাগ শব্দই 90% শব্দ হচ্ছে তোমরা নিজে নিজেরাই তোমরা হচ্ছে সলভ করতে পারবে। ঠিক আছে? আরও 10% আছে যেগুলো হচ্ছে কি কোনো নিয়মের মধ্যে পড়ে না, ওইগুলো মনে রাখতে হয়, আলাদাভাবে মনে রাখতে হয়। তো সবাই ভালো থেকো, সবার জন্য শুভকামনা থাকলো। যদি কোনো ক্লাসের কথা যদি বুঝতে অসুবিধা হয়, আমাকে হচ্ছে ইনবক্সে নক করবা, আমি চেষ্টা করবো তোমাদের বুঝে দেওয়ার জন্য, তোমাদের সমস্যার সমাধান দেওয়ার জন্য। সবাই ধন্যবাদ, সবাই ভালো থেকো।